আপনি কি একটা মাল্টিব্যাগার আন্ডার ভ্যালু স্টক খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা কোম্পানি সম্পর্কে ডিসকাস করব যেই কোম্পানি নিজের সেক্টরে মার্কেট লিডার কোম্পানি এবং কোম্পানি একটা মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে আর কোম্পানি ওভারঅল সেক্টরে মানে 70% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে এবং 140 কোটি দেশে কোনো একটা কোম্পানি 70% মার্কেট ক্যাপচার করে রাখার মানে কোম্পানি কতটা স্ট্রং বিজনেস মডেল তৈরি করতে পেরেছে এবং কোম্পানি কতটা সাকসেসফুল এটা নিশ্চয়ই আমাদের আর বলে বোঝানোর কোনো দরকার পড়ে না। এবং কোম্পানি যেই সেক্টর থেকে বিলং করে সেই সেক্টরে কিন্তু নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিওতে আমরা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, যেটাকে আমরা শর্টে অনেকে ক্যাম্পস বলে থাকি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু সাহা, আপনারা দেখছেন লার্ন ফর আর্ন। যদি এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। তো আমরা সবার প্রথমে ক্যাম্পস কোম্পানি মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির বিজনেসটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে এবং তারপরে আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বোঝার চেষ্টা করব যে কোম্পানি অতীতে কিরকম পারফর্ম করেছে, কোম্পানির ট্র্যাক রেকর্ড কিরকম আছে আর নিয়ার ফিউচারে কোম্পানি কি ধরনের গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল আছে এবং কোম্পানির শেয়ার প্রাইস কোথা থেকে কোথায় যেতে পারে। যদি আপনারা কোম্পানির বিজনেস মডেল বুঝতে পারেন এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল বুঝতে পারেন এবং কোম্পানির ফান্ডামেন্টালি কতটা সাউন্ড সেটা যদি আপনারা একবার আইডিয়া করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানি নিয়ার ফিউচারে কতদূর যেতে পারে আর এই কোম্পানিতে আমাদের কারেন্টলি ইনভেস্ট করা উচিত অথবা শেয়ারটি আমাদের পোর্টফোলিওতে থাকলে হোল্ড করা উচিত অথবা এক্সিট করে দেওয়া উচিত। চলুন আমি এক এক করে আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে, মানে কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে এবং কিভাবে কোম্পানির প্রফিট অথবা রেভিনিউ জেনারেট করে সেটা সম্পর্কে আগে আমি আপনাদের বলে দিই। তো এই ক্যাম্পস কোম্পানি যে সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করে থাকে, অফার করে থাকে, সেই সার্ভিসগুলো আগে আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। তারপরে নেক্সট এত সহজে আমি আপনাদের বোঝাবো যে আপনারা প্রত্যেকটা পয়েন্ট ইজিলি বুঝতে পারবেন, কারণ এই পয়েন্টসগুলো হয়তো আপনাদের কাছে একদম নতুন মনে হতে পারে। তো যেই সমস্ত সার্ভিসগুলি কোম্পানি প্রোভাইড করে থাকে, অফার করে থাকে, তার মধ্যে থেকে নাম্বার 1 হচ্ছে টেকনোলজি বেসড সার্ভিস ইনক্লুডিং ডিভিডেন্ড প্রসেসিং, নাম্বার 2 ট্রানজাকশন অরিজিনেশন ইন্টারফেস এবং নাম্বার 3 পেমেন্ট, নাম্বার 4 হচ্ছে রিপোর্ট জেনারেশন, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টারফেস, তারপর ব্রোকারেজ কম্পিউটেশন এটসেট্রা। এই সমস্ত সার্ভিসগুলি কিন্তু কোম্পানি মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি কিন্তু অফার করে থাকে। আর যদি এই সমস্ত টার্মসগুলি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে আমি আপনাদের একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে কোম্পানি কি ধরনের বিজনেস করে। দেখুন, আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, এবার মনে করুন আমি কোনো একটা মিউচুয়াল ফান্ডে 100 টাকা ইনভেস্ট করলাম। এবার আমার ইনভেস্ট করার পর থেকে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে সেই 100 টাকাটা ক্রেডিট হচ্ছে তার পিছনে অনেক কিন্তু প্রসেসিং হয়। যেরকম আমি যে 100 টাকাটা ইনভেস্ট করছি সেখানে কত পরিমাণ এক্সপেন্স রেশিও কাটবে এবং আমি যে টাকাটা ইনভেস্ট করব সেখানে আমার কত পরিমাণ ডিভিডেন্ড আমি পাবো এবং সেই ডিভিডেন্ডগুলি কোথায় কোথায় কিভাবে দিতে হবে এবং তারপর আমি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট করি সেখানে এক্সিট লোড কি পরিমাণ দেওয়া হবে, এই সমস্ত অনেক রকমের কিন্তু ব্যাক অফিস কাজ থাকে। আর এই প্রত্যেকটা যত ব্যাক অফিস কাজ থেকে থাকে প্রত্যেকটা যে মিউচুয়াল ফান্ড হাউস সেগুলো কিন্তু এই সমস্ত ক্যাম্পসের মতন কোম্পানিকে আউটসোর্স করে দেয় এবং এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু ক্যাম্পস মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি কিন্তু এই সমস্ত সার্ভিসগুলি প্রোভাইড করে থাকে। এবং এই মিউচুয়াল ফান্ড সার্ভিস ছাড়াও কোম্পানি আরও অনেক ধরনের বিজনেস করে থাকে, যার মধ্যে থেকে ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে এবং কোম্পানি সফটওয়্যার রিলেটেড অনেক ধরনের সার্ভিস মানে সফটওয়্যার আপডেট এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং ব্যাংকিং এবং নন ব্যাংকিং সার্ভিসও কিন্তু কোম্পানি দিয়ে থাকে। এবং এছাড়াও কোম্পানি আধার কার্ড মানে আমাদের যে আধার কার্ডগুলো প্রোভাইড করা হয় সেই আধার কার্ডের ভেরিফিকেশনের কিন্তু কোম্পানি সার্টিফিকেট পেয়ে গেছে, মানে কোম্পানি এই আধার ভেরিফিকেশনও কিন্তু কোম্পানি সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়াও কোম্পানি আরও অনেক ধরনের ডাইভার্সিফাই বিজনেসের মধ্যে কিন্তু কোম্পানি বিজনেস রান করে থাকে, মানে এইভাবে কোম্পানির প্রফিট অথবা রেভিনিউ জেনারেট করে। আর এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি তার ওভারঅল সেক্টরে 70%-এর বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে। যদি ইন্ডিয়ার টপ 5টা এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলোকে আমরা মিউচুয়াল ফান্ড হাউস হিসেবে জানি, এই টপ 5টা মিউচুয়াল ফান্ড হাউসের কথা বলা হয়, তাহলে টপ 5টা মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে 4টে টপ মিউচুয়াল ফান্ড হাউসে কিন্তু এই কোম্পানির থেকে সার্ভিস
নিয়ে থাকে। এবং টপ 15খানা কোম্পানি যদি নাম বলা হয় তাহলে টপ 15খানা মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে থেকে কিন্তু টপ 10টা কোম্পানি এই ক্যাম্পস কোম্পানির থেকে সার্ভিস নিয়ে থাকে। এবং যদি এই ক্যাম্পস কোম্পানির টপ কিছু কি কাস্টমারের কথা বলা হয়, ক্লায়েন্টের কথা বলা হয়, তার মধ্যে থেকে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট, এবং আদিত্য বিড়লা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট, এবং এসবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির, ডিএসপি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ফ্রাঙ্কলিন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই প্রত্যেকটা টপ যে মিউচুয়াল ফান্ড হাউস আছে এই প্রত্যেকটা এএমসি কিন্তু ক্যাম্পস কোম্পানির কি কাস্টমার। মানে এই কোম্পানিগুলো প্রত্যেকটা মেন মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু ক্যাম্পস কোম্পানির থেকেই কিন্তু সার্ভিস নিয়ে থাকে। তো আমি মনে করছি যে আমি আপনাদের কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে খুব সহজে বুঝিয়ে বলতে পেরেছি যে কোম্পানি কিভাবে প্রফিট অথবা রেভিনিউ জেনারেট করে। এবার আমরা জানবো যে কোম্পানি যেই সেক্টর থেকে বিলং করে ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে কি হারে বৃদ্ধি করতে পারে। দেখুন, যদি আমরা ওভারঅল এই সেক্টরের কথা বলি তাহলে ইন্ডিয়াতে কারেন্টলি 3 থেকে 5% পিপল কিন্তু তারা স্টক মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আর এই যে পার্সেন্টেজটা যদি আমরা আমেরিকার কথা বলি তাহলে ইউএসএতে কিন্তু 50 থেকে 55% পিপল তারা স্টক মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, যেখানে এই পার্সেন্টেজটা ইন্ডিয়াতে মাত্র 3 থেকে 5% এবং লাস্ট 2-3 বছরের মধ্যে যেই পার্সেন্টেজটা ছিল সেটা কিন্তু এখন ডবল হয়ে গেছে, এটা আমরা দেখতে পেয়েছি। এবং মানুষ কিন্তু এখন ইনভেস্টমেন্ট সম্পর্কে অনেক বেশি বুঝতে পারছে যে কোথায় ইনভেস্টমেন্ট করলে আমরা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবো এবং ভালোভাবে আমাদের ওয়েলথকে ক্রিয়েট করতে পারবো। সুতরাং নিয়ার ফিউচারে কিন্তু ইন্ডিয়াতে এখান থেকে ইনভেস্টমেন্ট অনেক বাড়বে, যেখানে ইকুইটি ইনভেস্টমেন্ট যত পরিমাণে বাড়বে মিউচুয়াল ফান্ড অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে কিন্তু তত বেশি পরিমাণে কিন্তু গ্রো হবে। যেখানে আমেরিকাতে 55% লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে, সেখানে ইন্ডিয়াতে কারেন্টলি 3 থেকে 5% লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে। এবং যখন ইন্ডিয়ান পিপল আস্তে আস্তে এখান থেকে স্টক মার্কেটে এবং ইকুইটি মার্কেটে, সেটা ডাইরেক্ট ইকুইটি মার্কেট হোক অথবা মিউচুয়াল ফান্ডের থ্রু হোক, যত পরিমাণে এই পার্সেন্টেজটা ইনক্রিজ হবে এই ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ পরিমাণে গ্রো করবে নিয়ার ফিউচারে। এবং এখানে সব থেকে ইন্টারেস্টেড বিষয় হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড হাউস যত পরিমাণে সেলস গ্রোথ দেখাতে পারবে এই ক্যাম্পসের মতন কোম্পানিগুলো কিন্তু সেই পরিমাণে তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু গ্রো করবে। কারণ একদিক থেকে যদি দেখতে হয় তাহলে এই মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু মার্কেটিং করে, সেলস করে, অ্যাডভার্টাইজিং করে অনেক পরিমাণে এফর্ট দিয়ে কিন্তু তারা বিজনেসকে গ্রো করবে এবং সেই কোম্পানি যে হারে গ্রো করবে তার সরাসরি বেনিফিটটা কিন্তু এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসের মতন কোম্পানি গুলো কিন্তু খুব সহজে এই বেনিফিটটা পেয়ে যাবে। আর যেখানে আমেরিকাতে 55% লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে, সেখানে ইন্ডিয়াতে এই পার্সেন্টেজটা যেহেতু মাত্র 3 থেকে 5%, সুতরাং এখান থেকে একটা ম্যাসিভ গ্রোথ কিন্তু এখানে এক্সপেক্ট করা যায়। এবং ওভারঅল সেক্টর যদি গ্রো করে, ওভারঅল মিউচুয়াল ফান্ড সেক্টর যদি গ্রো করে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি অনেক বাড়াতে পারে, তাহলে কিন্তু নিয়ার ফিউচারে এই ক্যাম্পসের মতন কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল আমরা দেখতে পারবো। চলুন এবার আমরা ক্যাম্পস কোম্পানির ফান্ডামেন্টালটা একদম শর্টে আমি বোঝানোর চেষ্টা করি। তো আমি স্ক্রিনারে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড কোম্পানিটা ওপেন করে নিয়েছি এবং সবার প্রথমে কোম্পানির ফান্ডামেন্টাল দেখবার আগে কিছু ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট কি পয়েন্ট আগে আমি আপনাদের দেখিয়ে দিই, যার মধ্যে থেকে কোম্পানির কারেন্টলি মার্কেট ক্যাপিটালাইজেশন 11,808 কোটি টাকা এবং কোম্পানির পিই চলছে 42-এর পিইতে কোম্পানি ট্রেড করছে এবং কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার আছে 62.9%, যেটা এ গ্রেডেড ফার্স্ট ক্লাস। কোম্পানির রিটার্ন অন ইকুইটি আছে 54.3% এবং কোম্পানির যদি আমরা ইপিএস দেখি তাহলে 59-এর পিইতে ইপিএসে কিন্তু কোম্পানি ট্রেড করছে এবং কোম্পানির কারেন্টলি প্রোমোটার স্টেক কত আছে 23.7%। এবং যদি আমরা এক বছরের হাইলোর কথা বলি তাহলে কিন্তু 4,067 এক বছরের হাই ছিল এবং এক বছরের লো ছিল 2,037 এবং কোম্পানি কারেন্টলি 1.60% কিন্তু ডিভিডেন্ডও পে করছে এবং কোম্পানি নিয়ার ফিউচার হিউজ পরিমাণে গ্রোথ অ্যাভেলেবেল আছে এবং কোম্পানি কারেন্টলি 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, যার মানে কিন্তু এটা বাইং করার জন্য একদম গ্রেট অপরচুনিটি। তবে যে কোনো শেয়ারে ইনভেস্ট করবার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে যাচাই করে নেবেন। এবং কোম্পানির যদি আমরা কোয়ার্টারলি সেলসের কথা বলি তাহলে 2019-এর সেপ্টেম্বরে কোম্পানির সেল ছিল 164 কোটি টাকা, সেখান থেকে একটা কনস্ট্যান্টলি যদি আমরা স্টেবল গ্রোথ এখানে দেখতে পাচ্ছি, যেখানে 2022-এর মার্চে কোম্পানির সেলস কত 230 কোটি টাকা, এটা কিন্তু কোয়ার্টারলি সেলস দেখছি। এবং কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি নেট প্রফিট দেখি তাহলে 42 কোটি টাকা ছিল, সেখান থেকে একটা কনস্ট্যান্টলি গ্রো দেখতে পাচ্ছি আমরা, একটা স্টেবল গ্রোথ। সেখান থেকে কারেন্টলি কত আছে 68 করোড় কিন্তু কোম্পানি কারেন্টলি নেট প্রফিট কোয়ার্টারলি লাস্ট কোয়ার্টারে জেনারেট করেছে। এবং যদি আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি দেখি তাহলে ইয়ারলি সেলসে 2011 মার্চে কোম্পানি সেল করেছিল 318 কোটি টাকা, তারপর 2012-তে একটু কমে 273 কোটি টাকা এসেছিল। তারপর থেকে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি আমরা একটা স্টেবল গ্রোথ, হিউজ পরিমাণে গ্রোথ দেখতে পাচ্ছি।
যেখানে 2022-এর মার্চে কোম্পানি 864 কোটি টাকা কিন্তু সেলস এখানে দেখিয়েছে। তো আর যদি কোম্পানির আমরা এখানে নেট প্রফিট দেখি তাহলে কোম্পানির নেট প্রফিট ছিল কততে, এটা 2011-তে কোম্পানির নেট প্রফিট ছিল 59 কোটি টাকা এবং 2022-এ কোম্পানির নেট প্রফিট 289 কোটি টাকাতে নিয়ে এসছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, কোম্পানির যেটা নেট সেলস 2011-তে 318 কোটি টাকা ছিল, নেট সেলস এটা প্রায় নিয়ারলি 3 টাইমসের কাছাকাছি কিন্তু ইনক্রিজ হয়েছে, মানে 3 গুণ কোম্পানি সেলস বাড়ালো এবং কোম্পানির নেট প্রফিট কিন্তু এখানে 59 কোটি টাকা থেকে 289 কোটি টাকা। কোম্পানির 3 গুণ সেলস বাড়িয়ে কোম্পানির নেট প্রফিটকে 5 গুণ ইনক্রিজ করেছে, মানে কোম্পানি যে পরিমাণে সেলস ইনক্রিজ করবে তার থেকে কিন্তু কোম্পানির নেট প্রফিট অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে। এটা কিন্তু খুব ভালো পজিটিভ সাইন। এবং কোম্পানির যদি আমরা এখানে কারেন্টলি ইপিএস দেখি, যেখানে 12.08% ইপিএস ছিল, সেখানে কারেন্টলি কিন্তু 59.18 কিন্তু কোম্পানি ইপিএস জেনারেট করছে। আর কোম্পানির যদি আমরা এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে 10 বছরে 12%, 5 বছরে 13%, 3 বছরে 10% এবং ট্রেলিং 12 মান্থে কিন্তু 28% কিন্তু কোম্পানি কম্পাউন্ডেড সেলস গ্রোথ করছে ফার্স্ট ক্লাস। এবং কোম্পানির যদি আমরা ব্যালেন্স শিট দেখি তাহলে কোম্পানির যেটা 2011-তে রিজার্ভ ছিল 150 কোটি টাকা, সেখান থেকে কন্টিনিউয়াসলি রিজার্ভকে বাড়িয়ে কারেন্টলি 525 কোটি টাকা কিন্তু কোম্পানির কাছে রিজার্ভ আছে। এবং কোম্পানি প্রায় ডেট ফ্রি কোম্পানি, কারেন্টলি 73 কোটি টাকা কোম্পানির কাছে ডেট আছে। এটা কিন্তু একদম নেগলিজিবল, কারণ কোম্পানি হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করছে, এখানে কোনো দ্বিধা নেই। আর যদি আমরা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখি তাহলে অপারেটিং ক্যাশ ফ্লোতে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি এখানে পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো আছে। আর যদি আমরা কোম্পানির এখানে শেয়ার হোল্ডিংস প্যাটার্নস দেখি তাহলে কোম্পানির কাছে প্রোমোটারের কাছে যেখানে 2020-তে 31% কাছাকাছি প্রোমোটার স্টেক ছিল, সেখানে কারেন্টলি কিন্তু একটু কমে এখানে 23.74% হয়েছে। কিন্তু এখানে এফআইআই কাছে যেটা 8.67% ছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এটা গ্রো হয়ে 29.28%-এ এসছে। এটা একটা খুব ভালো জিনিস, এফআইআই এখানে কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করছে। এবং যদি ডিআই এর কথা বলি তাহলে ডিআই এর কাছে কিন্তু 32% স্টেক ছিল, ডিআই সেটাকে কমিয়ে 14.70% করেছে। হয়তো আপনাদের মনে হতে পারে যে ডিআই এখানে কন্টিনিউয়াসলি সেল করছে, কিন্তু এখানে যদি আমরা পাবলিকের শেয়ার হোল্ডিংস প্যাটার্নে যদি আমরা ক্লিক করি, পাবলিকের কাছে কারেন্টলি 32.28% স্টেক আছে এবং এই 32.28%-এর মধ্যে কিন্তু এখানে এইচডিএফসি লিমিটেড, এইচডিএফসি এবং এখানে আরও অনেক বড় বড় ইনভেস্টররা কিন্তু এখানে ইনভেস্ট করে রেখেছে, কিছু ইনভেস্টমেন্ট হাউসও কিন্তু এখানে ইনভেস্ট করে রেখেছে। মানে এখানে যে আমরা পাবলিকের কাছে যে 32% স্টেক দেখছি তার মধ্যে থেকে কিন্তু এখানে দেখুন এইচডিএফসি লিমিটেডের কাছে 5.986% আছে এবং এইচডিএফসি মানে হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন লিমিটেডের কাছে কিন্তু 5.97%, এখানেই তো 10% হয়ে গেল। এবং তারপরে এখানে আরও কিন্তু অনেকের কাছে 2%, 3%, 1% কিন্তু স্টেক আছে। তার মানে এখানে যে 32% স্টেক আমরা দেখতে পাচ্ছি পাবলিকের কাছে, এই 32%-এর থেকে কিন্তু প্রায় 15 থেকে 20% কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছেই আছে। কারণ যাদের কাছে 1%-এর বেশি স্টেক থাকে তাদেরকে কিন্তু স্ট্রং হ্যান্ডের মধ্যে ধরা হয়। মানে এখানে 32% কিন্তু পাবলিকের কাছে নেই, পাবলিকের কাছে মাত্র 10 থেকে 12%-এর বেশি কিন্তু স্টেক নেই। আর ম্যাক্সিমামটাই কিন্তু প্রোমোটার, এফআইআই, ডিআই এবং স্ট্রং হ্যান্ডের কাছেই আছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। তো বন্ধুরা, আমি মনে করছি ক্যাম্পস মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি রিলেটেড যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট একজন বিগিনার ইনভেস্টর হওয়ার দরুন আপনার জানা উচিত, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবার আগে অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে বলতে পেরেছি। কোম্পানি কী হারে নেট প্রফিট গ্রো করছে এবং কোম্পানির সেলস কী হারে গ্রো করছে, কোম্পানি নিয়ার ফিউচারে কতটা গ্রোথ পোটেনশিয়াল আছে, কোম্পানি যে সেক্টর থেকে বিলং করে সেই সেক্টরে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করছে, কিভাবে বিজনেস করছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে এই ভিডিও থেকে আপনাদের কিছু পরিমাণে পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। এবং যদি আপনাদের স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকে, স্টক মার্কেট রিলেটেড কোনো কিছু জানার থাকে, আমাকে নিচে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমি পার্সোনালি রিপ্লাইও দিয়ে থাকি। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর যদি আপনারা আমার সাথে পার্সোনালি জুড়তে চান, মানে আমি কোন শেয়ারে ইনভেস্ট করছি অথবা আমি কোন শেয়ার থেকে কখন এক্সিট করছি, সেই প্রত্যেকটা নোটিফিকেশন যদি আপনারা পেতে চান, তাহলে স্ক্রিনের উপর এখানে আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন। আমার ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করব অথবা যে সমস্ত শেয়ার থেকে এক্সিট করব, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে আমি নোটিফিকেশন দিয়ে থাকি। সুতরাং আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। বাই বাই, সাইন আউট।